হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকবে স্পঞ্জ রসগোল্লা রেসিপি। তো যারা বাসায় রসগোল্লা তৈরি করতে পারেন না, তারা আমার আজকের এই ভিডিওটি প্রথমত শেষ পর্যন্ত দেখলে দোকানের মতো স্পঞ্জ রসগোল্লা বাসায় তৈরি করতে পারবেন মাত্র 30 মিনিটে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি কিন্তু এখানে গরুর খাঁটি দুধটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দোকানের যে প্যাকেটের দুধগুলা কিনতে পাওয়া যায় অথবা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু আপনারা রসগোল্লাটা তৈরি করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু ছানার পরিমাণটা একটু কম আসবে। তো দুধে যখন বলক চলে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে দেবো। তারপর এখানে আমি দুধে ছানা কাটানোর জন্য ভিনেগার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে পারেন। এইখানে বাটিতে আমি যতটুকু পরিমাণ পানি নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে কিন্তু ভিনেগার এখানে আমি মিক্স করে নিচ্ছি। তো ডিরেক্টলি লেবুর রস অথবা ভিনেগার কোনোটাই কিন্তু দুধের মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু টক টক যে একটা স্মেল থাকে এটা কিন্তু রসগোল্লায় থেকেই যাবে। দেখতেই পাচ্ছেন 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে কেটে আলাদা হয়ে গিয়েছে এবং পানিটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে একটা ছাকনার মধ্যে নামিয়ে নেব। ছাকনার মধ্যে নামিয়ে আমি নর্মাল যে ঠান্ডা পানি আছে এই পানি দিয়ে কিন্তু ছানাটাকে প্রায় 2 থেকে 3 বারের মতো একটু ধুয়ে নেব, যাতে করে যে বাড়তি স্মেলটা থাকে এটা যাতে চলে যায়। আর যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হবে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে ছানাটা। তো আপনারা চাইলে কিন্তু এখানে সুতি কাপড়ের মধ্যেও কিন্তু ছানাটা নিতে পারেন, তবে সেক্ষেত্রে সাদা কাপড়ের মধ্যে নেবেন, তা না হলে কিন্তু রঙিন কাপড় হলে রঙটা লেগে যেতে পারে। এভাবে করে ছাকনার মধ্যে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। এর যে অতিরিক্ত পানিটা এটা চলে যাবে। তো 15-20 মিনিট পর আমি একটা প্লেটের মাঝে ছানাগুলোকে নিয়ে নিচ্ছি। ছানাগুলোকে প্রথমে আমি আলতো হাতে একটু ভেঙে নেব, যেহেতু একটু বড় বড় দলা হয়ে গিয়েছিল। এটাকে প্রথমে আমি ভেঙে ঝুরঝুরা টাইপের করে নিব। তারপর এখানে আমি 2টা উপকরণ দিব। তো এই উপকরণ কিন্তু আপনাদের হাতের কাছে সবসময় থাকে। তো বেশ ঝুরঝুরে করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সুজি। তো 1 টেবিল স্পুন যে সুজিটা এখানে আমি হাফ টেবিল স্পুন করে দিয়ে দিয়েছি, এর জন্য 2বার দিতে হয়েছে। আপনারা কিন্তু একবারেই দিয়ে দেবেন। তো আর এখানে দিব 1 টেবিল স্পুন চিনি। ব্যাস এই 2টা উপকরণই কিন্তু দিব। আমি এখানে কোনো প্রকার বেকিং সোডা অথবা বেকিং পাউডার কিংবা ময়দাটাও কিন্তু ব্যবহার করছি না। অনেকে আছে ময়দা ব্যবহার করে, তবে ময়দা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি ফুলে যায় এবং পরে কিন্তু চুপসে যাওয়ার ভয় থাকে অথবা শক্ত হয়ে যায়। এর জন্য কিন্তু ময়দাটা ব্যবহার না করাই ভালো। তবে পারফেক্ট যে রসগোল্লাটা সেটা তৈরি করতে হলে কিন্তু আমার যে টিপসগুলো আমি বলছি এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এরকম হাতের তালু দিয়ে একটু ছানাগুলোকে মোলায়েম করে নিতে হবে। ছানাগুলো কিন্তু 7 থেকে 8 মিনিটের বেশি কখনোই মাখতে যাবেন না, তাহলে কিন্তু ছানা থেকে ঘিটা কেটে যাবে। সেক্ষেত্রে রসগোল্লাগুলো কিন্তু পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি এর জন্য কেটে নেব যাতে করে সবগুলো রসগোল্লা আমার এক সাইজের হয়। তো আমি এরকম সাইজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো যে কোনো সাইজ দিতে পারেন, এর থেকে বড় অথবা ছোট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো অনেকে আছেন কিন্তু দোকানের মতো পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারেন না, মনে করেন অনেক বেশি ঝামেলার। তারা চাইলে কিন্তু আমার রেসিপিটি দেখে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ প্রথমবারেই কিন্তু আপনারা সফল হবেন। তো দেখতেই পাচ্ছেন আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। তো লেচিটাকে 2 হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। রসগোল্লার শেপগুলো কিন্তু গোল হলে ভালো হয়, তবে আপনারা আপনাদের মনের মতো যে কোনো শেপ দিতে পারেন। তো এই যে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, রসগোল্লার গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। যদি ফাটল থেকে থাকে তাহলে কিন্তু শিরার মধ্যে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা। আরও একটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু আলতো হাতে ডলে ডলে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। তো সেম প্রসেসে বাকি যে রসগোল্লা আছে এগুলোও আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো রসগোল্লা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। 1 কেজিতে এখানে প্রায় আমার 15টার মতন রসগোল্লা হয়েছিল। তো 1 কেজি দুধে কিন্তু 1 কেজি রসগোল্লাই হবে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর 1 কাপ চিনির জন্য এখানে আমি 2 কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু রসগোল্লা এর শিরাটা কিন্তু অনেক বেশি পাতলা হয়, তা না হলে কিন্তু রসগোল্লাটা ঠিকভাবে ফুলে উঠতে পারবে না। তো নাড়াচাড়া করে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এখানে একটা সাদা এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন।
নাড়াচাড়া করার পর যখন চিনিটা গলে পানিটা ফুটতে শুরু করবে, তো তখন হচ্ছে রসগোল্লাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা কোনোভাবে একতার বা দুইতার বিশিষ্ট করে নেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন শিরাটা হচ্ছে মাত্র ফুটে উঠেছে আর আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা হাই করা যাবে না। সমস্ত সময়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তো একে একে সব মিষ্টিগুলো আমি দিয়ে নিয়েছি, তারপর আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই সময় কোনো প্রকার চামচ ব্যবহার না করাই ভালো। কোনো রকম হচ্ছে কড়াইয়ের যে হাতলটা থাকে এটা ধরে একটু ঝাঁকাঝাঁকি করে দিলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি 5 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি ঢাকনা বন্ধ করে। তারপর কড়াইয়ের যে হাতলটা আছে ওইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 7-8 মিনিট পরে দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু একদম মিষ্টিগুলো তলায় চলে গিয়েছে এবং যে শিরাটা মিষ্টির উপরে উঠে গিয়েছিল। আর এই যে ঢাকনাটা তুলে নিয়েছি, মাশাআল্লাহ করে দেখেন কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে এবং ডাবল হয়ে গিয়েছে। মিষ্টিগুলো যেরকম দিয়েছিলাম অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করেছিলেন। আর এই মুহূর্তে মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি সফট থাকে, এর জন্য কিন্তু চামচটা ব্যবহার না করাই উত্তম। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা বন্ধ করে আরও কিছুক্ষণ জাল করে নেব। আরও প্রায় হচ্ছে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিলে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। সর্বমোট মিলে কিন্তু আমার 16 থেকে 17 মিনিটের মতো সময় লাগছে। আপনাদের কিন্তু 20 মিনিটের বেশি কখনোই জাল করে নেবেন না। তো এবার হচ্ছে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এবার হচ্ছে চুলাটা বন্ধও করে দিতে হবে। বন্ধ করে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো 30 মিনিট পর। 30 মিনিট পর সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু এখনও শিরার উপরে খুব ভালোভাবে ভেসে আছে এবং দেখলেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো আপনাদেরকে এখান থেকে একটা মিষ্টি আমি কেটে দেখাবো এর ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি কিন্তু রসগোল্লায় ময়দা ব্যবহার করিনি, এর জন্য কিন্তু আমার মিষ্টিগুলো কিন্তু চুপসেও যায় না বা শক্ত হয় নাই। আর দেখতেই পাচ্ছেন যে চামচ দিয়ে আমি কেটে নিয়েছি কতটা নরম ছিল আর ভেতরটা কতটা রসালো আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিউয়ার্স, এরকম মিষ্টি যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেন আর দোকানে যেতে হবে। অবশ্যই আমার রেসিপিটি যারা প্রথম হতে শেষ পর্যন্ত দেখেছেন বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো এতটা পারফেক্ট হয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল সাদা বাটিতে বেশি ভালো লাগছে না, এর জন্য কাচের বাটিতে নামিয়ে নিয়েছি। তো আপনারা আবার যেন ভাববেন না এগুলো অন্য কারো ভিডিও। তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখলেই কিন্তু বুঝতে পারবেন ভিডিওগুলো আমার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।